হচ্ছে আই হোপ আমাদের ট্রেনাররা এতক্ষণে চলে এসেছেন। আমরা আই হোপ শুরু করতে পারি। আমাদের ট্রেনার গোলাম রব্বানী আবির ভাই, আপনি আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাশরুফ আছি। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি আই গেস হচ্ছে শুরু করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানী আবির। আমি সিএসসি ডিপার্টমেন্টের 47 ইনটেকের অ্যালামনাই। তো আমি গত ফেব্রুয়ারিতে আইএলটিএস এক্সাম দিই এবং সেখানে আমি আইএলটিএস এ 8 পাই। তো বিউবিটি ট্যাফে আমি আমি হচ্ছে আইএলটিএস এর কোর্সটা নিয়ে থাকি। তো আজকে আপনাদের গতদিন যে ওয়ার্কশপটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে আজকে আরেকটা ছোট অনলাইন সেশন রাখা হয়েছে আপনাদের জন্য। ওই দিন বৃষ্টি থাকার কারণে হয়তো বা আপনারা অনেকে আসতে পারেননি বা বিভিন্ন সমস্যার কারণে, তো আজকের ওয়ার্কশপটা আপনাদের তাদের জন্যই। তো আমি শুরু করছি এখন। Okay. আহ তো আম, প্রথমে আমার ইন্ট্রোডাকশন। আমার নাম মোহাম্মদ গুলাম রবিন আবির এবং আমি আইএলটিএস 8 পেয়েছি এবং আমি আপনাদের আইএলটিএস এর যে কোর্সটি চলতেছে বিএবিডি ট্যাফ সেখানে আমি আপনাদের কোর্স টিচার। প্রথমেই যে জিনিসটা আমি বলতে চাই আপনাদের সেটা হচ্ছে যে আপনারা আইএলটিএস সম্পর্কে মানে কতটুকু কি জানেন। ধরে নেই যে কিছুই জানেন না, সেই হিসেবে আমি আপনাদের ওয়ার্কশপটা শুরু করি। তো আইএলটিএস হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো এটার মানেটা কি? এটা হচ্ছে যে আপনি যখন বাহিরে কোথাও পড়তে যাবেন বা কোনো কাজে যাবেন বা এনিথিং, তো সেখানে আপনার একটা রিকোয়ারমেন্ট থাকে, ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট। তো ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টে আপনার সেখানে আইএলটিএস এর এক্সামে আপনার একটা মার্ক চায় তারা, যে আপনি আইএলটিএস এক্সাম দেওয়ার পরে আপনার কত মার্ক এসেছে, যেটা হয় হচ্ছে 9-এর ভিতরে। তো আপনি যখনই বাহিরের কোনো ইউনিভার্সিটিতে পড়তে যাবেন সেখানেই আপনার এই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের ওখানে আপনার আইএলটিএসটা গ্রহণযোগ্য, মানে আইএলটিএসটা তারা চায়। তো অলমোস্ট 90% ইউনিভার্সিটিস হচ্ছে আইএলটিএস এক্সামটা গ্রহণ করে আর কি, তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি আহ মানে মাপার জন্য বেসিক্যালি। তো আপনি ইংলিশ কতটা পারেন, আপনি তাদের কোর্সের বা একাডেমিকের সাথে আহ কুলায় উঠতে পারবেন কিনা, সেই জন্য হচ্ছে তারা এই প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টটা দিয়ে থাকে। তো আইএলটিএস 3 ধরনের হয়ে থাকে। আমরা আইএলটিএস এর যে কোর্স করাচ্ছি সেটা একাডেমিক, এবং আমার মনে হয় আপনার এখানে যারা আছেন তাদের সবারই একাডেমিকটাই লাগবে। একাডেমিকটা হচ্ছে বেসিক্যালি আপনি আইএলটিএস এর যদি উচ্চশিক্ষার জন্য যে থাকেন মাস্টার্স পিএইচডি, সেক্ষেত্রে আপনার আইএলটিএস একাডেমিকটা দরকার হয়। আইএলটিএস জেনারেল হচ্ছে আপনার জেনারেল পারপাস যদি কাজ করতে যেয়ে থাকেন বা ইমিগ্রেন্ট হতে মাইগ্রেট হতে চান, সেক্ষেত্রে এই জেনারেল। আর লাইফ স্কিল হচ্ছে ইউকের জন্য আর কি। তো আমরা ফোকাস করব একাডেমিকের উপরে। তো আইএলটিএস এর স্কোর সম্পর্কে একটু কথা বলি। আইএলটিএস এর স্কোর হচ্ছে 1 থেকে 9-এর ভিতরে হয়, যেখানে 1 থেকে 4 বেসিক্যালি আপনি যদি রেজিস্ট্রেশন করে এক্সামের ওখানে বসেন, জাস্ট এক্সামটা আপনি অ্যাটেন্ড করেন, তাও আপনি 3-4-এর মতো পেয়ে যাবেন। হ্যাঁ। তো আইএলটিএস এর 4 হচ্ছে খুবই পাওয়া কোনো ব্যাপারই না, এটা জাস্ট আপনি অ্যাটেন্ড করতে হবে। আর এখানে আমরা স্ট্যাটিস্টিক্স অনুসারে দেখতে পাচ্ছেন যে আহ, স- বেশিরভাগ মানুষই 50% যারা এক্সাম দেয় তার মধ্যে 50%ই 6 এবং 6.5 পেয়ে থাকে। এবং এটা অ্যাভারেজ, এবং এটাই হচ্ছে আপনার বাইরের যদি মিড রেঞ্জের বলেন অথবা লোয়ার মিড রেঞ্জের ইউনিভার্সিটি বলেন, তো সেগুলো হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির জন্য তারা আইএলটিএস এর স্কোর 6 অথবা 6.5 চেয়ে থাকে। আর বিভিন্ন ইউনিভার্সিটি আছে তারা 7, 7.5 চেয়ে থাকে। তো আপনি যদি সবগুলো ইউনিভার্সিটি মানে হিট করতে চান, মানে সবগুলো ইউনিভার্সিটিতে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চান, সেক্ষেত্রে আমি বলবো 7, 7.5 বা 8 টার্গেট করে প্রিপারেশন নেওয়াটা খুবই ভালো। তো আম, এ- আপনারা দেখতে পারতেছেন যে 8 এবং 9 এইটা খুবই রেয়ার মানুষজন পায়। 9 আমি বলবো যে যদি 10,000 জন এক্সাম দেয় তার মধ্যে 9 পায় হায়েস্ট 10 থেকে 15 জন। সেক্ষেত্রে সেখানে 8 পায় মেবি 100 বা 110 এরকম।
এবং এইটার পাওয়ার যে হার এটা খুবই কম, কিন্তু সেখানে 7 এবং 7.5 পাওয়াটা রিলেটিভলি ইজি। আর রিলেটিভলি ইজি বলতে রিলেটিভলি বেশি আর কি। হ্যাঁ। তো আমি চিন্তা করি আপনারা যে আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন বা নিবেন, আমি বলবো যে আপনারা 8-এর লক্ষ্য রেখে পড়াশোনা করেন, প্রিপারেশন নেন, তাহলে আপনার 7 7.5 পেতে পারবেন। আচ্ছা। তো আইএলটিএস একাডেমিক যে আমরা এক্সামটা দিব সেটার ফরম্যাটটা কিরকম হয়? তো এটার হচ্ছে আপনার 4টা মডিউল থাকে বা 4টা সেকশন থাকে। প্রথমটা হচ্ছে লিসেনিং, দ্বিতীয়টা হচ্ছে রিডিং, তৃতীয় হচ্ছে রাইটিং, এবং লাস্টলি স্পিকিং। তো লিসেনিংটা আপনার 30 মিনিটে হয় বেসিক্যালি, রিডিংটা আপনার 60 মিনিট, রাইটিং 60 মিনিট, এবং স্পিকিংটা 10 থেকে 15 মিনিট। লিসেনিং, রিডিং এবং রাইটিং সবসময় একসাথেই হয়ে থাকে, এবং এটা 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে মতো হয়। আর স্পিকিংটা আপনি চাইলে এক্সাম যেদিন দিচ্ছেন ওই দিন দিতে পারেন, অথবা তার আগের দিন দিতে পারেন, অথবা তার পরে দিতে পারেন, এটা আপনার রেজিস্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তো এটাই হচ্ছে আইএলটিএস এর মেইন ফরম্যাট। হ্যাঁ। তো আরেকটু ডিপে যাই আমি। তো দেখি, প্রথমেই দেখি আইএলটিএস এর লিসেনিং মডিউল যেটা সেটা। তো লিসেনিং এ আপনার যেটা হয় সেটা হচ্ছে 4টা পার্ট থাকে এবং 40টা কোশ্চেনের আপনার অ্যান্সার করতে হয়। তো আপনার এটার জন্য আপনার 30 মিনিট সময় দেয়া থাকে, এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনার একটা অডিও প্লে করা হয় লিসেনিং এ। সেই অডিওটা আপনার একবারই শুনতে পারবেন, এবং এই অডিও শুনে শুনে আপনার কোশ্চেন অ্যান্সার করতে হয়। আপনার কোশ্চেনে বিভিন্ন টাইপের কোশ্চেন্স দেওয়া থাকবে, এবং ওই কোশ্চেন্সগুলো আপনি অডিও শুনে শুনে অ্যান্সার করবেন। আপনার সঠিক অ্যান্সারটা আপনার অডিওর ভিতরেই দেয়া থাকে, যেটা আপনার শুনে তারপর অ্যান্সার করতে হবে। এবং এটা বিভিন্ন ধরনের অ্যাকসেন্টসে বলে থাকে তারা, যেরকম ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, আফ্রিকান টাইপের অ্যাকসেন্ট। বেসিক্যালি যেটা হয় যে ওই অডিওটার ভিতরে প্রথমে দুইজন মানুষের কথোপকথন, তারপর হচ্ছে আবার দুইজনের একটু একাডেমিক টাইপের কথোপকথন, একটা বই নিয়ে একটা বই নিয়ে কমিউনিকেশন, বা এর বা একটা পেপার নিয়ে, বা ইউনিভার্সিটি কোর্স নিয়ে। তো এরকম ভাবে থাকে। আর এখানে যে 4টা পার্ট, এই 4টা পার্টের প্রথম পার্ট যেখানে 10টা কোশ্চেন থাকে প্রথম পার্টে, সেটা রিলেটিভলি ইজিয়ার। আহ এটা আস্তে আস্তে হার্ড হতে থাকে। যত আপনি পার্ট 2-তে যাবেন একটু বেশি হার্ড, এরপরে পার্ট 3 আর একটু বেশি হার্ড, এরপর হচ্ছে পার্ট 4। তো এইটা মাথায় রাখতে হবে যে আপনি যখন এক্সামটা দিচ্ছেন তখন যাতে আপনি বিভ্রান্ত না হয়ে পড়েন যে আমি পারতেছি না। আপনার হচ্ছে যেটা করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রতিটা পার্টের ভালো মতো অডিওটা শোনা এবং সেটা অ্যান্সার করা। হ্যাঁ। আচ্ছা। তো লিসেনিং এ যেটা হয় সেটা হচ্ছে যে আপনার কোশ্চেনটা যেই অর্ডারে থাকবে আপনার অডিওটা সেই অর্ডারেই প্লে হবে। সো আপনার কোশ্চেন 1-এর অ্যান্সার যেখানে যখন আপনি দিতে যাবেন তখন দেখবেন যে কোশ্চেন 1-এর অ্যান্সারটা অডিওতে প্রথমে বলতেছে, এরপরে কোশ্চেন 2-এর অ্যান্সারটা বলতেছে। তো এখানে বেসিক্যালি দুইজনের মধ্যে একটা কনভারসেশন হয়, অথবা একজন কথা বলে যেতে থাকে। তো এইটার মাঝখানে আপনার অ্যান্সার মানে হিডেন অবস্থায় থাকে, আপনার জাস্ট বুঝে নিতে হবে যে আচ্ছা কোশ্চেনটার অ্যান্সার কি হবে। তো আমরা যে আইএলটিএস এর কোর্স করাচ্ছি সেখানে আমরা এটাই প্র্যাকটিস করাই, এবং বলি যেটা আপনি কিভাবে ভালো মতো লিসেনিং টেস্টটা টাইমের মধ্যে শেষ করতে পারবেন, এবং কিভাবে আপনি একটা ভালো স্কোর পেতে পারবেন। তো কিছু টিপস আছে সেখানে হচ্ছে লিসেনিং মডিউলে আপনার যেহেতু অডিওটা একবারই প্লে হচ্ছে, সেহেতু আপনার এটা অ্যাক্টিভলি শুনতে হবে, কনসেন্ট্রেশন ফুল দিয়ে আপনার শুনতে হবে। তো কনসেন্ট্রেশন ফুল বলতে আমি বুঝাচ্ছি যে আপনি যে 30 মিনিটস আপনার অডিওটা প্লে হবে এর মাঝখানে আপনি একটুও বিচলিত হওয়া যাবে না, বা আপনার কনসেন্ট্রেশন হারানো যাবে না। আপনি যদি একটু হারায় ফেলেন কনসেন্ট্রেশন, তাহলে দেখা যাবে যে আপনি দিয়ে মানে বুঝতে পারতেছেন না, বা কোশ্চেনের তাল হারাইতেছেন, বা কোশ্চেন স্কিপ হয়ে গেছে আপনি ধরতে পারতেছেন না। ইউ ক্যান নট কিপ আপ উইথ দ্য কোশ্চেন্স, অ্যান্ড you cannot keep up with the questions, and therefore you will not be able to answer it. তো আহ, যেহেতু এটা অর্ডারে থাকে সেহেতু আপনি যদি 2 নম্বরে বা কোনো একটা কোশ্চেন মিস করেন তাহলে পরের কোশ্চেনটাও আপনি ধরতে পারবেন না, কারণ এটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে।
তো অবশ্যই আপনাকে ফুল কনসেন্ট্রেশন দিয়ে অ্যাক্টিভলি আপনার লিসেনিংটা করতে হবে, মানে শুনতে হবে অডিওটা। আরটা হচ্ছে প্র্যাকটিস উইথ ডিফারেন্ট অ্যাকসেন্টস। তো এইটা বলতে কি বুঝাইছি, এটা হচ্ছে যে অনেক সময় অনেকে উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, এবং আমি এখানে জানি এখানে সবাই বলবো না, 90% আপনারা যারা আছেন তারাই আপনাদের উচ্চারণ শুনতে বা বুঝতে সমস্যা হয়। তাই আপনারা যদি বিভিন্ন ধরনের উচ্চারণ বিভিন্ন ধরনের অ্যাকসেন্টের উপরে প্র্যাকটিস করেন, যেরকম ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে, এটার উপরে প্র্যাকটিস করেন, তাহলে দেখা যাবে যে আপনার ওই উচ্চারণটা শুনতে বা বুঝতে, ওয়ার্ডের ফ্রেজটা শুনতে বা বুঝতে আপনার ইজিয়ার হচ্ছে। আর টেক নোটস, এই টেক নোটস বলতে বলা হচ্ছে যে আপনার যে কোশ্চেনটা দেওয়া হবে, কোশ্চেনটা প্রথমেই আপনি হচ্ছে একটু মানে কিওয়ার্ডস, যেটা কোশ্চেনের মূল মূল ওয়ার্ড গুলা যেটা, সেগুলো হচ্ছে আপনি একটু আন্ডারলাইন করে রাখবেন, যাতে আপনি যখন অডিওটা শুনতেছেন তখন মানে আপনি এই ওয়ার্ডটা প্রতি বেশি একটু কনসেন্ট্রেট দিতে পারেন। যে যখনই ওই আপনার আন্ডারলাইন করা ওয়ার্ডটা আপনি শুনবেন অডিওর ভিতরে, তখন আপনি বুঝবেন যে আপনার কোশ্চেনের অ্যান্সারের টাইম হয়ে আসছে। তো এটাই হচ্ছে লিসেনিং এর টিপস। আপনি বিভিন্ন প্র্যাকটিস করেন, অ্যাক্টিভলি শুনেন, এবং লাইক আই সেড কোশ্চেন এর কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করে রাখেন, যাতে করে আপনার যখন অডিও প্লে হবে তখন আপনি ইজিলি বুঝতে পারেন। তো এটা হচ্ছে একটা আইএলটিএস এর কোশ্চেন ধরা যায়, সেখানে আপনি দেখেন উপর ইনস্ট্রাকশন দেওয়া আছে, না রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড বা অর এন আবার। অতএব এখানে আপনি তিনটার বেশি কোনো শূন্যস্থানে ওয়ার্ড বা তিনটার বেশি ওয়ার্ড লিখলে তাহলে এটা আপনার ডিসকোয়ালিফাই হবে, আপনি নাম্বার পাবেন না। আর হচ্ছে যে এইখানেই এই যে এই ফর্মটা দেখতে পারতেছেন, এই ফর্মে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে আপনার একটা অডিও প্লে হবে, ওই অডিওটা আপনি শুনতে থাকবেন, এবং ওইখানে কথা বলতে থাকবে। ওইখানে দেখা যাবে যে বলতেছে যে কোনো একজন কারো একজনের নাম বলতেছে, ওই নামের লাস্ট নেমটা আপনার লিখতে হবে, অ্যাড্রেসটা কোথায় ওই অ্যাড্রেসের নামটা লিখতে হবে। তারপর একটা বক্স দেখতে পারতেছি আমরা এখানে, তার মানে হচ্ছে বক্সের লেন্থ এবং হাইটটা আপনার লিখতে হবে। তো এইগুলাই হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ, এগুলোই হচ্ছে মেইন বিষয় একটা আইটিএস এর এক্সামের। এরকমই একটা কোশ্চেন থাকে, তো এরকম 4টা পার্টে 4টা 40টা মতো কোশ্চেন থাকে। তো এখানে যেরকম আপনার ফর্ম কমপ্লিশন আছে, সেরকম সেন্টেন্স কমপ্লিশন অথবা আপনার ম্যাচিং হেডিংস বা ম্যাচিং ফিচার্স এরকম ভাবে কতগুলা থেকে থাকে। আচ্ছা, তো রিডিং মডিউল, তো রিডিং মডিউল হচ্ছে আপনার 60 মিনিটে, যেটা লিসেনিং এ আমরা দেখছিলাম যে 30 মিনিট, রিডিং এ হচ্ছে সেটা ডাবল টাইম। কারণ এটার কারণ আছে, রিডিং এ 4টা মানে 40টা কোশ্চেন হলেও লিসেনিং এর মতো এটা আপনার পড়তে একটু সময় বেশি লাগে। আপনি পড়বেন এবং সেটা পড়ে পড়ে অ্যান্সার দিবেন, এটাই হচ্ছে রিডিং এর মেইন কাজ। আপনাকে প্যাসেজ দেয়া থাকবে, এবং প্যাসেজের অনুসারে কয়েক টাইপের কোশ্চেন্স দেয়া থাকবে। কোশ্চেন্স টাইপ গুলো হচ্ছে এরকম, 11টা কোশ্চেন টাইপস আছে, তার মধ্যে থেকে যে কোনো টাইপের কোশ্চেন্সই আপনার দিতে পারে ওই 3টা পার্টের ভিতরে। তো 3টা পার্টে 3টা বড় বড় আপনার প্যাসেজ দেওয়া থাকবে, এবং সেই অনুসারে আপনার কোশ্চেন্স করা থাকবে। আপনি ওই কোশ্চেন গুলোর অ্যান্সার সুন্দর মতো করে লিখে দিবেন, তাহলে আপনি মার্ক পেয়ে যাবেন। আর এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার রিডিং বা রাইটিং এর কোনো আপনার নেগেটিভ মার্কিং নাই। অতএব আপনি যদি কোনো জায়গা বা কোনো কোশ্চেন অ্যান্সার না করেন, তাহলে যেরকম আপনি 0 পাবেন, সেরকম ভুল অ্যান্সার করলেও আপনি 0 পাবেন। আপনি এরকম না যে ভুল অ্যান্সার যদি করেন তাহলে আপনার মাইনাস মার্কিং হবে, এরকম কিছু নাই। সো আপনি ইজিলি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যদি কোনোটা আপনি একেবারে নাই বুঝেন, তাহলে সেটা আপনি গেস করে অ্যান্সারটা দিয়ে রাখতে পারেন, যাতে দের মাইট বি আ চান্স যে আপনার অ্যান্সারটা ঠিক হয়েছে। হ্যাঁ, তো এই কয়েকটা 11 টাইপের কোশ্চেন আছে। আমরা আইএলটিএস এর কোর্সে যেটা করব সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা টাইপের কোশ্চেন এটা কিভাবে সলভ করতে হয়, ওই টাইপের কোশ্চেন গুলো আসলে এবং সেগুলো স্ট্র্যাটেজি কি, টিপস কি, সেগুলো আমরা আমাদের আইএলটিএস কোর্সে কভার করে থাকি। এবং সেখানে আমি কিভাবে আপনি ইফেক্টিভলি টাইম ম্যানেজ করে আপনি আপনি কোশ্চেন মানে রিডিং মডিউলটা শেষ করতে পারবেন 60 মিনিটের ভিতরেই 40টা কোশ্চেন আছে, সেটাও আমরা শেয়ার করে থাকি এবং প্র্যাকটিস করে থাকি। তো রিডিং এর কিছু টিপস আছে, সেটা হচ্ছে যে এখানেই সবচেয়ে বড়টা, যে স্কিম এবং স্ক্যান। স্কিমিং এবং স্ক্যানিং যে জিনিসটা, সেটা হচ্ছে রিডিং এর ব্রেড অ্যান্ড বাটার। রিডিং মডিউলে আপনার যদি ভালো করতে চান বা কোনো অ্যান্সারই করতে চান, সেক্ষেত্রে আপনার স্কিমিং এবং স্ক্যানিংটা অবশ্যই ভালো মতো আয়ত্ত করতে হবে। তো স্কিমিং এবং স্ক্যানিং জিনিসটা কি? স্কিমিং হচ্ছে আলতো করে পড়া বা উপরে উপরে পড়া, বা কোনোটা জাস্ট কনটেক্সট বোঝার জন্য বা যে মেইন আইডিয়াটা বোঝার জন্য পড়ে যাওয়া।
ধরেন আপনাকে বড় একটা প্যাসেজ দেওয়া হলো, এই যে এরকম এরকম বড় একটা প্যাসেজ দেওয়া হলো, এই প্যাসেজটা যদি আপনি পুরোটা করতে যান তাহলেই আপনার 5 থেকে 7 মিনিট লাগবে। তো আপনি এটা পুরোটা না পড়ে জাস্ট প্যাসেজটা উপর থেকে পড়ে যাওয়া, যে জাস্ট আইডিয়াটা নেয় অ্যাকচুয়ালি প্যাসেজে কি বলছে বা কি নিয়ে বলছে, তো এটাকেই বলা হয় স্কিমিং। হ্যাঁ, যে আপনি আলতো করে পড়ে গেলেন। আর স্ক্যানিং হচ্ছে আপনি এই কোশ্চেনে যে কিওয়ার্ডস গুলা থাকে, যেরকম এখানে কোশ্চেন আছে ব্ল্যাক পাউডার, কি ব্ল্যাক পাউডার, এটা হচ্ছে একটা কোশ্চেন 7 এই কিওয়ার্ডস। তো এই কিওয়ার্ডটা আপনি স্ক্যান করে বের করবেন যে আপনার ব্ল্যাক পাউডারটা কোথায় লেখা আছে। আমরা দেখতেছি যে এইখানে ইনভেনশন লিঙ্ক টু ব্ল্যাক পাউডার, এই যে এখানে ফার্স্টে ব্ল্যাক পাউডারটা আছে, এটা আমি স্ক্যানিং এর মাধ্যমে খুঁজে পেলাম। আবার আরেকটা দেখলাম যে এখানে একটা ব্ল্যাক পাউডার আছে, তো এইটাই হচ্ছে স্ক্যানিং। তার মানে এই আশেপাশেই হচ্ছে ব্ল্যাক পাউডার রিলেটেড কোনো কোশ্চেনটার অ্যান্সার আছে এইখানে। তো আপনার পুরোটা প্যাসেজ আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়া লাগতেছে না, আপনি যে স্ক্যানের মাধ্যমেই পড়ে যাচ্ছেন। আর আপনি যেহেতু প্রথমে স্কিম করে নিছেন বা স্কিম করেছেন, সেক্ষেত্রে আপনি জানেন যে এটার আইডিয়াটা কি, অতএব এখানে ব্ল্যাক পাউডারটা কোন কনটেক্সটে আছে আপনি জানেন। তো এটাই হচ্ছে মেইনলি রিডিং এর আপনার টিপস, স্কিমিং এবং স্ক্যান। আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড কোশ্চেন টাইপস। তো কোশ্চেন টাইপটা বোঝাটা খুবই ক্রিটিক্যাল। আপনি যদি আপনি যদি কোশ্চেন টাইপস না বুঝেন, সেটা স্ট্র্যাটেজি ফলো করে আপনি অ্যান্সার না করেন, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আপনার মানে টাইম ম্যানেজ করতে পারতেছেন না, বা ওরকম ভাবে আপনি কোশ্চেনের অ্যান্সার করতে পারতেছেন না, আপনি কোশ্চেনের ধরন বুঝতে পারতেছেন না। তো এটা একটু এটা খুবই ক্রিটিক্যাল। এটা যারা ধরতে না পারে তাদের জন্য, তাদের বেশ সমস্যা হয়। তো আমি যেটা বলবো যে কোশ্চেন সবগুলো টাইপেরই, এই যে এখানে 11টা টাইপ আছে কোশ্চেন, এই প্রত্যেকটা কোশ্চেন আপনি ইজি মানে কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে আসছে কোশ্চেন গুলা, এগুলো আপনি বেশ ভালো করে আয়ত্ত করে যাবেন, যেটা হচ্ছে আমরা আমাদের আইএলটিএস কোর্সটায় করে থাকি। হ্যাঁ, তো এই এবং এগুলা সলভ করারও কিছু স্ট্র্যাটেজি আছে। তো এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলেই আপনার কোশ্চেন্স গুলো আপনি বুঝতে পারবেন। তার মানে আপনি অ্যান্সারও ভালো মতো করতে পারবেন এবং আপনার টাইমও ম্যানেজ হয়ে যাবে, 60 মিনিটের মধ্যে আপনি 40টা অ্যান্সার দিতে পারবেন। তো অনেকের মনে হতে পারে 60 মিনিটে 40টা অ্যান্সার করা খুবই ইজি, কিন্তু আসলে ইজি হয় না, কারণ আপনার এখানে প্যাসেজটা পড়তে হচ্ছে, তার উপর তারপরে আপনার অ্যান্সার করতে হচ্ছে। তো এইটার জন্য এই জিনিসটা একটু হার্ড। তো আমি বলবো যারা রিডিং এ একটু দুর্বল, তারা যাতে হচ্ছে এটা ভালো মতো কমপ্লিট করেন আর কি। আচ্ছা, তো রাইটিং মডিউল। তো রাইটিং এ হচ্ছে আপনার দুইটা টাস্ক থাকে বেসিক্যালি। একটা হচ্ছে টাস্ক 1, টাস্ক 2। তো টাস্ক 1 হচ্ছে আপনার বিভিন্ন টেবিল বা চার্ট বা ডায়াগ্রাম, বার গ্রাফ, লাইন চার্ট, এগুলো দেখে আপনার ওইটা অ্যানালাইজ করে সামারি করে বিভিন্ন লিখতে হয়। যেরকম একটা বার গ্রাফ দেয়া থাকে টাস্ক 1-এ। হ্যাঁ, টাস্ক 1-এ হচ্ছে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট এগুলো দেয়া থাকে। তো এরকম আপনার টাস্ক 1-এ হচ্ছে এরকম বার চার্ট দেয়া থাকে, এই বার চার্টটা সম্পর্কে আপনার লিখতে হবে। বা আপনার লাইন গ্রাফ দেয়া থাকবে, ওই লাইন গ্রাফ সম্পর্কে আপনার লিখতে হবে। অথবা টেবিল থাকবে, ওই টেবিল থেকে ইনফরমেশন গুলো আপনার লিখতে হবে, যেখানে আপনি এখানে দেখেন বলে দিচ্ছে যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার অ্যান্ড মেক কম্পারিজনস অর রেলেভেন্ট। যে এই বার চার্টের এই ইনফরমেশন গুলো সামারাইজ করেন এবং হচ্ছে মেইন ফিচার যেগুলো সেগুলো সিলেক্ট করে ওই লিখবেন, মানে রিপোর্ট করবেন। অ্যান্ড মেক কম্পারিজন হয় রেলেভেন্ট, এবং যেখানে যেখানে সম্ভব আপনি কম্পারিজন করবেন। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আপনার টাস্ক 1-এর মেইন, এবং এটা হইতে হবে আপনার লিস্ট 150 ওয়ার্ডের মধ্যে। অতএব আপনি 180 থেকে 200 ওয়ার্ড লিখবেন টাস্ক 1-এ। হ্যাঁ, আর এটার জন্য আপনার 60 মিনিট থাকে রাইটিং এ, যেখানে হচ্ছে টাস্ক 1-এর জন্য আপনি 20 মিনিট রাখবেন। যাতে না হলে আপনি টাস্ক 2 করতে যেয়ে আপনার সময় স্বল্পতার ভিতরে পড়ে যাবেন। টাস্ক 1 লেখার জন্য আমি সবসময় বলবো যে 10 মিনিট লাগবেন শুধু লেখার জন্যই, আর 5 মিনিট লাগবেন আপনি ফুল জিনিসটা পড়ার জন্য, আর বাকি সময়টা থাকবে হচ্ছে আপনি রিভিউ করার জন্য যে আপনি কোনো স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল মিস্টেক করেছেন কিনা। সেম গোস ফর টাস্ক 2। টাস্ক 2তে আপনি যখন কমপ্লিট করবেন, তো তখন হচ্ছে দেখবেন যে টাস্ক 2তে কেমন টাস্ক 2তে কেমন ধরনের আসে বেসিক্যালি। তো টাস্ক 2 হচ্ছে হয় এসে টাইপের, অপিনিয়ন এসে, ডিসকাশন এসে, প্রবলেম সলিউশন এসে, অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, অথবা টু পার্ট এসে। তো এগুলোর মানে কি? অপিনিয়ন এসে বেসিক্যালি বলতে বোঝাচ্ছে যে আপনি কোনো কিছুর ব্যাপারে আপনার অপিনিয়ন চাচ্ছে কোশ্চেনে, সেটার উপরে আপনি একটা এসে লিখবেন। ধরেন এরকম দিতে পারে যে বর্তমানে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা ভালো নাকি খারাপ, এটার উপর আপনার অপিনিয়ন কি।
তো সেটার উপরে আপনি অপিনিয়ন লিখবেন। তো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি অপিনিয়ন এসে। এটা আপনার লিখতে হবে 250 ওয়ার্ডস এট লিস্ট, এবং এটার জন্য আপনি 40 মিনিট টাইম অ্যালোকেট করে রাখবেন। তো 250 ওয়ার্ডস লেখার মাঝে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি বেশি, বেশি করেও 300, 317 মানে 320, 30 এরকম ওয়ার্ড লিখতে পারেন, যেটা আপনার ভালো হয়। তো রাইটিং এ যেটা করতে হয়, রাইটিং এর ফার্স্ট পার্টে টাস্ক 1 এ আপনার হচ্ছে প্রথমে ইন্ট্রোটা লিখতে হয়। তারপরে হচ্ছে আপনার মেইন বডি লিখতে হয়, সামারি আরকি বেসিক্যালি। এবং টাস্ক 1 এ এরপরে হচ্ছে আপনি মেইন বডিটা লিখবেন, কম্পারিজন দেখাবেন এবং লাস্টে হচ্ছে একটা কনক্লুশন দিয়ে দিবেন আ পুরা টেবিলটা বা পুরো গ্রাফের অনুসারে। তো এটাই আপনি 150 ওয়ার্ডস এর ভিতরে গুছায় লিখতে পারলে আপনার রাইটিং এর টাস্ক 1 এর কমপ্লিটেড। এবং সেম গোস ফর টাস্ক 2। আপনি টাস্ক 2 তে ১ম এ হচ্ছে আপনার কোনো অপিনিয়ন বা ডিসকাশন চাইলে সেটার সাথে আপনি এগ্রি করেন না ডিসএগ্রি করেন। এটা ১ম এ হচ্ছে ইন্ট্রোডাকশন এ লিখে দিবেন, যেটা হবে ৪ থেকে ৫ লাইন। এরপরে ২ টা মেইন বডি থাকবে। আপনি ২ টা প্যারাগ্রাফ করে ২ টা ২ টা মেইন বডি লিখবেন। যেখানে হচ্ছে আপনার আপনি যে এগ্রি করছেন সেটার ভিত্তিতে যুক্তি দিবেন। ওই যুক্তিটা দিলেই হচ্ছে পরবর্তীতে আপনি আ যুক্তি দিবেন এবং যুক্তির সাপেক্ষে আপনি আ মানে আ যুক্তি সাপেক্ষে না, আপনার মতামতের সাপেক্ষে আপনি যুক্তি দিবেন আরকি। তো মতামতের সাপেক্ষে আপনি যখন যুক্তি দিয়ে দিবেন, সেটা আপনার ডিপেন্ড করা, ইয়ে করা, সেটাই আপনি এই 250 ওয়ার্ডস বা তার বেশি ওয়ার্ডের ভিতরে আপনি সেটা লিখে যাবেন। ওকে? তো এখানে আমরা দেখতে পারতেছি যে টাস্ক 2 এর একটা রিয়েল কোয়েশ্চেন এক্সামের। সেটা হচ্ছে যে এটা যদি আপনারা দেখেন, এখানে বেসিক্যালি বলছে যে যারা গরিব ঘরের বা কম টাকাওয়ালা ঘরের বা জন্ম নেয় বা বেড়ে ওঠে, তারা হচ্ছে বেশি ভালো প্রবলেম সলভ করতে পারে আ তাদের থেকে যারা হচ্ছে আ লাইক যারা ওয়েলথি পরিবারে বিলং করে আরকি, তাদের থেকে তারা বেশি প্রবলেমটা বেশি দ্রুত সলভ করতে পারে। তো এটাই হচ্ছে আপনার রাইটিং এর মেইন কথা। তো রাইটিং এর ফার্স্ট এ যেটা সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড ইউর টাস্ক। আপনার টাস্কটা বুঝতে হবে যে আপনি কি লিখতে হবে, কি না লিখতে হবে, এবং ডিসাইড ইউর পজিশন। তো পজিশনটা বলতে হচ্ছে যে আপনি কি কোন মানে আপনার স্থানটা কই? আপনাকে যে অপিনিয়নটা দিছে ওই অপিনিয়নটার আপনি কি এগ্রি করেন, ডিসএগ্রি করেন নাকি অন্য কিছু? তো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার ডিসাইড ইউর পজিশন। তারপর এক্সটেন্ড ইউর আইডিয়াস। তো আপনি যেটা চুজ করেছেন, যে আপনি এগ্রি করছেন অথবা আপনি ডিসএগ্রি করছেন, সেইটার উপর আপনি কিছু আইডিয়া জেনারেট করা। তো আইডিয়া জেনারেট করে আপনি হচ্ছে আ আইডিয়া জেনারেট করে, মানে আইডিয়া জেনারেট অ্যাজ ইন লাইক হচ্ছে যে আপনি যেই এগ্রি করছেন, ডিসএগ্রি করছেন ওইটা হিসাবে আপনি হচ্ছে বিভিন্ন কথা লিখবেন। আপনার নিজস্ব আইডিয়া দিবেন। এটাই হচ্ছে আপনার রাইটিং। আ তাহলে হচ্ছে হলো গিয়ে আপনার আ রাইটিংটা বেটার হবে। আম তো আরেকটা হচ্ছে স্ট্রাকচার ইওর এসে। তো এই যেটা আমি বললাম, এসে স্ট্রাকচার টাস্ক 1 এর ক্ষেত্রে এবং টাস্ক 2 এর ক্ষেত্রে যেটা বললাম যে আ টাস্ক 2 এর ক্ষেত্রে আপনার ইন্ট্রোডাকশন থাকবে, তারপর ২ টা মেইন বডি থাকবে যেখানে আপনি আপনার আর্গুমেন্টটা প্রেজেন্ট করবেন, আপনার ডিফেন্ড করবেন আপনার যুক্তিটা সেটা। হচ্ছে ২ টা প্যারাগ্রাফ এবং এরপরে লাস্টে হচ্ছে আপনার কনক্লুশন। তো এখানে আপনি চাইলে ৪ টা প্যারাগ্রাফ বা ৩ টা প্যারাগ্রাফের মতো করতে পারেন। তো আ বেসিক্যালি রাইটিং এর টাস্ক 2 এর এটাই। হ্যাঁ? তো আম এখানে আমি দেখাচ্ছি আমরা IELTS এর কোর্সে যেটা করব সেটা হচ্ছে যে প্রতিটা টাস্কের ইন্ডিভিজুয়াল আমরা কম্পিটিশন দেখব যে কিভাবে পাই চার্ট থাকলে সলভ করবেন, আপনি কিভাবে বার চার্ট থাকলে সলভ করবেন। টাস্ক 2 তে আপনি ডিসকাশন এসে থাকলে কিভাবে সলভ করবেন, প্রবলেম সলিউশন এসে থাকলে কিভাবে আপনি সলভ করবেন বা কিভাবে অ্যাপ্রোচ করবেন। এই জিনিসটাই হচ্ছে আমরা আপনাদের IELTS কোর্সটায় শিখাবো। তো আম বাদ রইল স্পিকিং মডিউল। স্পিকিং মডিউল বেসিক্যালি হয় যে আপনার একটা ফেস টু ফেস ইন্টারভিউ হয়। ৩ পার্টের থাকে। ১ম এ হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, যেখানে আপনার নাম, আপনি কি করেন না করেন, আপনি জব করেন নাকি পড়ালেখা করেন, সেটা হচ্ছে যে আপনার ওখানে জানতে চাওয়া হবে ইন্ট্রোডাকশনে। এবং 2nd পার্ট যেটা সেটা হচ্ছে একটা কিউ কার্ড। তো কিউ কার্ড বেসিক্যালি হচ্ছে যে আপনার আ একটা টপিক দিবে, সেটা য সেটাতে বলার জন্য আপনার ১ মিনিট দিবে প্রিপেয়ার হওয়ার জন্য, ওই বিষয়ে বলার জন্যে। আর ২ মিনিট দিবে হচ্ছে আপনাকে কথা বলার জন্য। আপনি এখানে যদি ২ মিনিট ১.৫ মিনিটের কম কথা বলেন তাহলে আপনার কিউ কার্ডেরটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। অর্থাৎ কিউ কার্ডের যে অ্যালোকেটেড নাম্বারটা সেটা আপনি পাচ্ছেন না।
এবং পার্ট 3 হচ্ছে ডিসকাশন, যেখানে আপনাকে ওই কিউ কার্ডে যা দেয়া আছে সেটার প্রতি আপনার ডিসকাশন করতে পারে। তো ধরেন কিউ কার্ডে আপনাকে কোনো একটা স্পোর্টস সম্পর্কে বলা হলো, সেই পার্ট 3 তে হচ্ছে হলো গিয়ে আপনি ওইটার ডিসকাশন, ওইটার বিষয়ে ডিসকাশন হবে যে ডু ইউ লাইক স্পোর্টস, বা হোয়াট শুড দ্য গভর্নমেন্ট ডু ফর দ্য ইউথ টু গেট ইন মোর ইনটু স্পোর্টস। তো এরকম টাইপের ডিসকাশন করবে আপনাকে তার পার্ট 3 তে। তো এটাই আপনার স্পিকিং এর। এবং স্পিকিং এর যেটা সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের আহ, আহ, ও- এ, ওইটা কি বলে, বিভিন্ন ধরনের প্র্যাকটিস করতে পারেন স্পিকিং এর। স্পিকিং এর আমাদের আইএলটিএস কোর্সে আমরা হচ্ছে স্পিকিং এর প্র্যাকটিস করাই, এবং আমি প্রায় প্রতিদিনই স্পিকিং এর উপর একটা সেশন নিই। সেখানে আমি কিভাবে সলভ করা যায় এবং কিভাবে আপনি কোশ্চেনটাকে ইফেক্টিভলি অ্যান্সার করতে পারেন সেটা আমি বলে থাকি। এবং স্পিকিং এর টিপস হচ্ছে যে আপনি রেগুলারলি প্র্যাকটিস করা। আপনি যদি রেগুলারলি প্র্যাকটিস না করেন, তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনার স্পিকিং এ আপনি জড়তাটা কাটতেছে না। আপনার স্পিকিং এর মধ্যে আপনি কথা বলতে যেয়ে আপনি থেমে যাচ্ছেন, বা বেশি আম বা আলতো আলতো করতেছেন। তো এরকম করা থেকে যাতে বিরত থাকা যায়, সেক্ষেত্রে হচ্ছে স্পিকিংটা আপনার রেগুলারলি করতে হবে। আপনি যদি রেগুলারলি না করেন, তাহলে দেখা যাবে যে একদিন করছেন, 2 দিন করছেন, পরে 1 মাস করলেন না, তাহলে দেখা যায় যে আপনি ভুলে যাবেন। তো স্পিকিং এর বেসিক্যালি এইটাই, যে আপনার প্র্যাকটিস করতে হবে বিভিন্ন অ্যাকসেন্টে বিভিন্ন জিনিস বুঝে। আর হচ্ছে যে আপনার যখন আপনি এক্সাম হলে যাবেন বা স্পিকিং এর ইন্টারভিউটা দিবেন ওয়ান টু ওয়ান, তো তখন হচ্ছে যে আপনি কনফিডেন্ট থাকতে হবে এবং একটু শান্ত থাকতে হবে। আপনি বিচলিত হবেন না, বা আপনি প্যানিক করবেন না। আপনি যদি প্যানিক করেন, বা তখন আপনি দেখা যাবে যে আপনাকে যে প্রশ্ন করা হয়েছে আপনি ওটার অ্যান্সার না দিয়ে বা কোশ্চেন না বুঝে আপনি হচ্ছে অন্য ধরনের কোশ্চেন অ্যান্সার দিচ্ছেন। আর এখানে যেটা বলেছে প্র্যাকটিস স্পিকিং রেগুলারলি, সেটা হচ্ছে মেইনলি বললাম। আর একটা হচ্ছে যে ডোন্ট জাস্ট অ্যান্সার কোশ্চেন্স উইথ ওয়ান ওয়ার্ড অ্যান্সার। যে আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করা হলে আপনি এক ওয়ার্ডে ওটার অ্যান্সার না দিয়ে 2টা বা 3টা সেন্টেন্সে আপনি অ্যান্সার দিতে পারেন, বা 1-2টা সেন্টেন্সের মধ্যে অ্যান্সার দিতে পারেন। তাহলে তারা বুঝবে যে আপনার স্পিকিং এ আপনি বেশ দক্ষ। বেসিক্যালি স্পিকিং মডিউলটা আপনার এই জন্য করা হয় যে আপনার স্পিকিং এ বা ইংলিশ বলায় আপনার দক্ষতাটা কতটুকু। তো আপনি যত পরিমাণে ইংলিশ বলে যাবেন, তারা তত ইমপ্রেস হবে যে না, আপনি অ্যাকচুয়ালি ইংলিশে কথা বলতে পারেন। আপনি ইংলিশে গ্রামার ঠিক রেখে, আপনি ইংলিশের সেন্টেন্স মেকিং ঠিক রেখে, আপনি যত যতক্ষণ কথা বলে যাবেন, তারা তত আপনাকে মানে উম, ভালো আর কি, তত তারা হচ্ছে আপনাকে বেটার মার্কস দিবে। তো এটাই মেইন আসলে, যে আপনি নির্ভুলভাবে আপনি কতটুকু ইংলিশ বলতে পারতেছেন। হ্যাঁ। তো আম, এটাই ডান। তো কমন মিস্টেকস আমরা কি কি করি? তো কমন মিস্টেকস যেগুলো হয় স্টুডেন্টদের মাঝখানে, সেটা হচ্ছে যে তারা টাইম ম্যানেজ করতে পারে না। রিডিং এ যেটা আমি বললাম, স্পেশালি রিডিং এ তারা হচ্ছে টাইম ম্যানেজ করতে পারে না। তো এই টাইম ম্যানেজিং এর জন্য হচ্ছে অনেক সমস্যা, মানে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দেওয়া যায় না, দেয়ার মানে দিতে পারে না আর কি, দেয়া যায় না। তো এটা মেইনলি হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, বা আপনি টাইম ধরে ধরে আপনি প্র্যাকটিস করার মাধ্যমে, মক টেস্ট দেওয়ার মাধ্যমে হচ্ছে আপনি মিস্টেকস গুলো কমাইতে পারেন। আর এরপর আছে হচ্ছে গ্রামার অ্যাকুরেসি। অবশ্যই আপনি যদি আইএলটিএস দিতে চান, সেক্ষেত্রে আপনার ভোকাবুলারির পাশাপাশি হচ্ছে আপনার গ্রামারটাও প্র্যাকটিস করতে হবে। অনেকে আছি আমরা এখানে যে গ্রামার ভুলে গেছি। আমরা কলেজে স্কুলে গ্রামার পড়ছিলাম, এখন হচ্ছে আমরা গ্রামার অনেকে ভুল করি, বা লিখতে গেলে বা বলতে গেলে অনেক টাইপ অফ গ্রামার আমরা ভুল করি। তো এই ভুলগুলো এড়ানোর জন্য আপনার বেটার হবে যে আপনি গ্রামারের টপিকগুলো আরেকবার একটু নিজে ছলসায় নেন। প্রিপারেশন যখন নিবেন, তখন হচ্ছে গ্রামারটা একেবারে ভালো মতো A to Z পড়ে নেয়া। আর হচ্ছে নট প্র্যাকটিসিং এনাফ, এটা এটা হচ্ছে মেইন রিজন আইএলটিএস এ কম মার্ক পাওয়া। আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন না। যদি আপনি এনাফ প্র্যাকটিস করেন এবং বেটার ভালো একটা গাইডেন্স পান, তাহলে অবশ্যই আপনি একটা ভালো স্কোর তুলতে পারবেন আইএলটিএস এ, এটা উইদাউট এনি ডাউট। এরপর হচ্ছে আপনার মেমোরাইজিং ভোকাবুলারি উইদাউট কনটেক্সট। তো এই ক্ষেত্রে এটার জিনিসটা হচ্ছে যে আপনি যদি কোনো ভোকাবুলারি শিখেন, অবশ্যই সেটার কনটেক্সট বা কি বিষয়ে ওই ওয়ার্ডটা ইউজ করতেছেন সেটা শিখে রাখবেন। আপনি যদি কোনো কিছু এমনভাবে শিখে রাখেন যে এটার কনটেক্সট জানেন না, তাহলে হচ্ছে আপনার ভোকাবুলারিটা মনে থাকবে না। আপনি আজকে শিখলেন, কালকে ভুলে যাবেন। তো কনটেক্সট অনুসারে, প্লট অনুসারে আপনি ওই ভোকাবুলারিটা মনে রাখবেন অবশ্যই। হ্যাঁ। তো আইএলটিএস এর ভোকাবুলারি আমি বলবো যে 500টা ভোকাবুলারি আপনি যদি জানেন, 500টা ওয়ার্ড আপনার ভোকাবুলারি যদি 500টা ওয়ার্ডের হয়, তাহলে আমি বলবো যে আপনি 7 পাইতে পারেন আর কি। আর যদি আপনি 1000 বা 1400 ওয়ার্ডস পারেন, তাহলে আপনি খুবই অ্যাডভান্স লেভেলের এই ভোকাবুলারি আপনার রেঞ্জ থাকবে।
যেটা আপনি ইজিলি আপনার এক্সামের ভিতরে ইউজ করতে পারবেন। এবং ভোকাবুলারিটা মেইনলি দরকার হয় হচ্ছে আপনার প্যারাফ্রেজিং এর জন্য এবং কোশ্চেন এবং অ্যান্সার বোঝার জন্য। কোশ্চেন আপনার যেটা দেয়া থাকবে অ্যান্সার যেটা হবে তার মধ্যে সমস্যাটা হবে যে আপনার বেশিরভাগই সিনোনিম দেয়া থাকে অথবা প্যারাফ্রেজ করে থাকা দেয়া থাকে। তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এরকম মিস্টেক করা যাবে না যে আপনি ভোকাবুলারি শিখতেছেন, কোনটা শব্দের মিনিং শিখতেছেন কিন্তু এটার কনটেক্সট আপনি জানেন না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা যখন প্রিপারেশন নিবেন বা নিচ্ছেন। তো আহ টিপস গুলো কি? তো টিপস যেগুলো হচ্ছে সেটা হলো গিয়ে আপনাকে যেটা বললাম টাইম ম্যানেজমেন্টের জন্য আপনার টাইম কন্ডিশনের ভিতরে আপনি প্র্যাকটিস করবেন। ধরেন আপনি রিডিং এর কোনো একটা টেস্ট দিতে বসলেন সেটা অবশ্যই আপনি ১ ঘন্টার মধ্যে শেষ করবেন এবং প্রতিটা পার্ট যেহেতু রিডিং এর ৩ টা পার্ট আপনি প্রতিটা পার্টে কখনোই ২০ মিনিটের বেশি সময় নিবেন না। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইচ কোয়েশ্চেন টাইপস যেটা আমি ১ম এ বলছি যে প্রতিটা কোয়েশ্চেন টাইপ যদি আপনি বুঝেন তাহলে ওইটার উপরে আপনি ভালোমতো অ্যান্সার করতে পারবেন। তারপর হচ্ছে ফোকাস অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আপনার বললাম যেটা যে আ গ্রামার অ্যাকুরেট না হলে আপনি কোথাও কোনোভাবেই নাম্বারটা তুলতে পারবেন না। আ বিশেষ করে রাইটিং এ এবং স্পিকিং এ। তো আ এই গ্রামারটা আপনার ফোকাস করতে হবে। আপনি যদি ৪ মাসের প্রিপারেশন নিতে চান তাহলে আমি বলব যে ফুল ১ মাস আপনি গ্রামারের জন্যে দিয়ে রাখেন। এবং সেম গোস ফর ভোকাবুলারি। আপনি ভোকাবুলারি যদি আপনার খুবই কম হয়ে থাকে, যদি আপনি সিম্পল সেন্টেন্সে কথা বলতে থাকেন শুধু, তাহলে আপনার ভোকাবুলারি খুবই কম। তো এই ভোকাবুলারি আপনার বাড়াতে হবে। তো এটার জন্য আপনি যেটা করতে পারেন আমি বলব সেটা হচ্ছে যে আ আপ লাইক I সেড ৪ মাসের যদি প্রিপারেশন হয় ১ মাস ভোকাবুলারি, ১ মাস গ্রামার আর ১ মাস ভোকাবুলারির জন্য রেখে দিলেই তাহলে দেখা যাবে যে আপনার প্রিপারেশন অর্ধেক নেয়া শেষ। ভোকাবুলারি এবং গ্রামার যদি আপনি পুরো ঠিক রাখতে পারেন আপনার আ তাহলে বাদবাকিগুলো আপনার কোনো সমস্যা হবে না। আরেকটা হচ্ছে টেক ফুল লেংথ মক টেস্ট। তো যখন আপনি কোন টেস্ট দিবেন, মক টেস্ট দিবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে পুরো মক টেস্টটা দেয়ার জন্যে। হ্যাঁ? অর্ধেক মক টেস্ট দিয়ে পরবর্তীতে আবার অর্ধেক দেয়া, এতে আপনি নিজেকে যাচাই করতে পারবেন না। আপনি যদি ফুল লেংথ এর মক টেস্ট নিয়ে থাকেন তাহলে আপনার আ যাচাইও হয়ে যাবে, আপনি বুঝবেনও। যেরকমটা আমরা করতাম হচ্ছে দেখা যায় যে এসএসসি বা এইচএসসি এক্সামের আগে আমরা মডেল টেস্ট দিতাম বিভিন্ন যাতে আমরা পরিচিত হই যে এক্সামে কোয়েশ্চেনস গুলোর উপর এক্সামে কিভাবে ৩ ঘন্টার মধ্যে লেখা শেষ করতে হবে এগুলোর ব্যাপারে। তো এই ফুল লেংথ মক টেস্টটা দিলে হচ্ছে আপনি এটা ইজিলি আপনার বুঝতে পারবেন যে আপনার সমস্যাগুলো কোথায় এবং আপনি অ্যাকচুয়ালি ঠিক করতে পারবেন কিনা ওই সমস্যাগুলা। তো আ এগুলোই হচ্ছে আ টিপস থাকবে আমার আপনাদের জন্যে যে আপনি আ ও প্র্যাকটিস করেন, গ্রামার এবং ভোকাবুলারির উপরে ফোকাস করেন এবং IELTS এর যে কোয়েশ্চেন টাইপ গুলো আছে সেগুলো আপনি ভালোমতো বুঝেন এবং অবশ্যই ফুল লেংথ এর মক টেস্ট গুলা নেন। হ্যাঁ? তো এগুলা করলেই আপনি আ বেসিক্যালি আ খুবই ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবেন এবং প্র্যাকটিস যদি আপনি করেন, আ এনাফ প্র্যাকটিস করেন যেটা কমন মিস্টেক মানুষ করে যে প্র্যাকটিস করে না এনাফ। তো এটা কখনোই মানে ধরা যাবে না যে আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি ২ টা রিডিং এর প্র্যাকটিস করলেই তো হইছে আর লাগতেছে না। আমি জাস্ট বুঝলাম রিডিং কেমনে দেয়। তাহলে যেটা সমস্যা হবে যে আপনি টাইম ম্যানেজ করতে পারবেন না। আপনি ভুল অ্যান্সার দিয়ে আসবেন অথবা অ্যান্সার দিতে পারবেন না ঠিকমতো, ঘাবড়ায়া যাবেন। তো এটা যাতে না হয় সেজন্যই অবশ্যই আপনার প্র্যাকটিস করতে হবে। ওকে। তো ব্যান্ড স্কোর। তো আপনি যেটা কোন ধরনের ব্যান্ড স্কোর চান, সে ধরনের আপনার প্রিপারেশন নেওয়া উচিত। আপনি যদি চিন্তা করেন যে আপনার 6 এবং 6.5 হলেই চলে, তাহলে আপনার ওরকমভাবে আপনি প্রিপারেশন নেন। কিন্তু আপনি যদি ব্যান্ড 8 চান, তাহলে হচ্ছে আপনাকে এরকম প্র্যাকটিস করতে হবে। কিরকম ভাবে মিনিংটা বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, সেটা আপনি নিজেরা ধরতে পারবেন। এবং ব্যান্ড 8 এ যেটা হয়, স্পিকিং এ অবশ্যই আপনি কনফিডেন্টলি এবং বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ইনফরমেশন দিয়ে আপনি যদি কথা বলেন, তাহলে আপনি ওখানে স্পিকিং এ আ একটা ভালো মার্কস তুলতে পারেন যেটা হচ্ছে 7.5 বা 8। তো এটা যে তোলা যে ইজি সেটা না। আপনার 6.5 তোলাটা যতটা ইজি সেটার থেকে আপনার ২ গুণ পরিমাণ আপনার কষ্ট করতে হবে যদি আপনি 7.5 বা 8 তুলতে চান। আপনি যদি ইংলিশ নিয়ে ফ্যামিলিয়ার না থাকেন, আপনার ইংলিশের বেস যদি দুর্বল হয়, তাহলে এটা তোলাটা খুবই টাফ। হ্যাঁ? তো আপনার ইংলিশের বেস দুর্বল হলে যেটা বললাম আরকি যে আপনি গ্রামারটা ভালোমতো একবার যে যে আ মানে পড়ে নেন, বুঝে নেন গ্রামার গুলা এবং পরবর্তীতে ভোকাবুলারিটা আপনার এনরিচ করেন। তো ভোকাবুলারিটা আপনি যখন এক্সপ্যান্ড করবেন, বাড়াবেন, তখন দেখবেন যে আপনার আ কথা বলতে বা বিভিন্ন সময় বিভিন্ন কিছু শুনতে, বুঝতে আপনার সময় কম লাগতেছে। তো আ এটাই বলব যে আপনি
প্র্যাকটিস করেন এবং কোশ্চিন টাইপস গুলো বুঝেন। আর হচ্ছে আহ, মানে এটা কি বলে, গ্রামারটা ঠিক করে। তো এটাই হচ্ছে আমার টিপস থাকবে আপনার আইএলটিএস এ বেটার করার জন্য। এগুলো ফলো করলে আই থিংক আপনার প্রিপারেশনটা খুবই সহজ হবে এবং আপনি খুবই ভালো একটা আইএলটিএস স্কোর পাবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি অ্যান্সার দিতে পারবো এখন। হ্যালো ভাইয়া। হুম, জি বলেন। ভার্সিটিতে আইএলটিএস এর একটা মক অ্যারেঞ্জ করলে ভালো হয় না? হ্যাঁ, আপনার আইএল কোর্সের ভিতরে আপনাদের আইএলটিএস মকটা হয়ে থাকে এবং লাস্ট যে সেশনটা হয়েছে আপনার আমাদের ইন পার্সন, তো ওই ইন পার্সনের ওইখানে আমরা একটা মক টেস্ট অ্যারেঞ্জ করেছিলাম। সেখানে তারা লিসেনিং এর এবং রিডিং এর একটা ছোট করে একটা মক টেস্ট দিয়েছে। এবং অবশ্যই মক টেস্ট অ্যারেঞ্জ করা যায়, যেটা কোর্সের আন্ডারে আছে অলরেডি। আচ্ছা। আর কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তো এখন আপনাদের মাঝে কথা বলবে আমাদের বিউবিটি ট্যাফের ডিরেক্টর মোহাম্মদ বিউবিটি ট্যাফের ডিরেক্টর সুদীপ্ত চাকি স্যার। স্যার। থ্যাংক ইউ আবির ফর ইউর নাইস প্রেজেন্টেশন। তো এত সময় বেসিক্যালি তোমার পুরো প্রেজেন্টেশনটা আমরা দেখলাম। তো আমাদের যারা পার্টিসিপেন্ট আজকে অংশগ্রহণ করেছিলেন সবাইকে ধন্যবাদ। আমরা প্রিভিয়াসলি এটার একটা অন ক্যাম্পাস সেশন, যেখানে আমাদের ট্রেনিং সেশনটা আর কি আমরা কন্ডাক্ট করি, সেখানে অংশগ্রহণ করছিল প্রায় 30+ পার্টিসিপেন্টস। এবং সেখানে খুব ছোট পরিসরে অ্যাকচুয়ালি 4টা ব্যান্ডের স্পিকিং এর জন্য আমরা একজন ক্যান্ডিডেটকে চয়েস করে নিয়েছিলাম, যে তার সাথে বেসিক্যালি কিছু কিউ কার্ড দিয়ে আমাদের ট্রেনার সেখানে একটা স্পিকিং সেশন কন্ডাক্ট করে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে লিচেনিং মডিউলের জন্য আমরা আমাদের যে ডেডিকেটেড ল্যাব ফ্যাসিলিটিস আছে সেটা আমরা ব্যবহার করি। এবং রিডিং মডিউলের জন্য বেসিক্যালি তাদের কাছে আমরা একটা পেপার দিয়ে দিই এবং একটা রিডিং ডকুমেন্টস থাকে স্টোরির মতো, যেটার উপর বেস করে পরবর্তীতে তারা আর কি মানে তারা কোশ্চেনের আনসার গুলা সলিউশন করে থাকে। তো বেসিক্যালি আমরা বিউবিটি টেপ যে কাজটা করে সেটা হচ্ছে বিভিন্ন যে সফট স্কিল প্রোগ্রাম গুলো আছে সেই সফট স্কিল প্রোগ্রাম গুলো আমরা রান করি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা। তো যারা আর কি আগ্রহী তারা আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের কারেন্ট অফার্ড যে কোর্স বা টেকনিক্যাল সেশন গুলো সে সম্পর্কে জানতে পারবে। সব থেকে বড় কথা হচ্ছে আমরা এখন ল্যাঙ্গুয়েজ টেস্ট আইএলটিএস এর উপরে প্রাইমারিলি ফোকাস করতেছি। এবং এটা যেটা সবাই খুশি হবে যে বিইউবিটিতেই আমরা ব্রিটিশ কাউন্সিলের সাথে এমওইউ এবং কোল্যাব করে এখানে আমরা আইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার, যেটাকে সংক্ষেপে আইআরসি বলে, সেটা আমরা এখানে নিয়ে আসতেছি। তো আমরা হয়তো বা এই মাসের শেষের নাগাদ এই আইআরসির অ্যাপ্রুভালটা পেয়ে যাব। এছাড়াও যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট জেএলটি এটা দিতে আগ্রহী বা মাইগ্রেশনের জন্য জাপানে যাওয়ার জন্য যে N4 বা N5 এক্সামটা দিতে হয়, সেটাকে টার্গেট রেখেও আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট সেন্টারও এই বিইউবিটিতে আমরা নিয়ে আসতেছি, বিইউবিটি টেইফের আন্ডারে। আর আমাদের এটা হচ্ছে বেসিক্যালি ফেসবুক পেজ, যেটাকে বিইউবিটি টেইপ আমরা বলতেছি, সার্চ দিলে আমরা পেয়ে যাব। তো আমরা প্রায় গত 6 মাস যাবত বেশ কিছু সফলভাবে সফট স্কিল প্রোগ্রাম রান করে যাচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। আমরা পাইথন দিয়ে ডেটা অ্যানালিটিক্স করাই। আমাদের ইন্ডাস্ট্রি লেভেলের যারা ট্রেনার আছে বিভিন্ন কোম্পানিতে, তারা এখানে কোর্সগুলো কন্ডাক্ট করে। তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং এর আমাদের একটা সেশন চলতেছে। তারপরে এক্সেল এবং পাওয়ার বিআই এর আমরা একটা টেকনিক্যাল সেশন রান করতেছি। যারা হায়ার স্টাডি পারপাসে বিদেশ যেতে চায় এবং হয়তোবা রিসার্চ ওয়ার্কে আগ্রহী, তাদের জন্য আমরা রিসার্চ টু পাবলিকেশন স্টেজ পর্যন্ত একটা কোর্স করাচ্ছি। এবং আমরা রিসেন্টলি আমাদের আইএলটিএস প্রিপারেশন কোর্স লঞ্চ করেছি, যার প্রথম ব্যাচটা অলরেডি রানিং। এখন আমরা সেকেন্ড ব্যাচটা বেসিক্যালি এই মাসের শেষের অর্থাৎ 26 তারিখের পর থেকে স্টার্ট করব। তো সেটাকে টার্গেট রেখে আমরা আইএলটিএস এর যারা আর কি আগ্রহী, সেটা বিউবিটির বাইরে অথবা বাইরে ভেতরের যে কোনো ক্যান্ডিডেট হতে পারে, স্পেশালি যারা হায়ার স্টাডি অ্যাসপাইরেন্টস,
তাদের কথা মাথায় রেখে আমরা দুইটা ফ্রি ওয়ার্কশপে অ্যারেঞ্জ করেছিলাম। তো দেখা গেছে যারা অনলাইন ওয়ার্কশপে আজকে অ্যাটেন্ড করছে তারা তো অবশ্যই মানে অ্যাপ্রিসিয়েবল, এবং যারা অফলাইন ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছিল তারা একটা মক টেস্ট দেওয়ার সুযোগ পাইছে। তো আমরা চাই ওই মক টেস্টে আমরা যে ধরনের কোশ্চেনারি বা যে ধরনের কিছু হ্যাকস অ্যান্ড টিপস শেয়ার করা হয়েছিল প্রত্যেকটা পার্টিসিপেন্টের সাথে, আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে আপনাদের সবার ডিজিগনেটেড ইমেল এবং হোয়াটসঅ্যাপে সেটার ফাইল আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আপনাদের ফ্রি টাইমে অবশ্যই দেখে নেবেন যে আলটিমেটলি ওই দিনে আমরা কি ধরনের আসলে সেশনটা কন্ডাক্ট করেছি, এবং আজকের যে সেশনটা তারও একটা রেকর্ডেড ফাইল আপনাদেরকে দেওয়া হবে। এবং পরবর্তীতে যদি আপনাদের কোনো হেল্পস অথবা এই রিলেটেড কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা, আমাদের এই আইএলটিএস যে প্রিপারেশন কোর্স, সেখানে 30 আওয়ার্স মতো বেসিক্যালি লেকচার সেশন হয়ে থাকে। প্রত্যেকটা ক্লাস প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, এবং ক্লাসগুলোর শেষে আমরা চাই যে প্রত্যেকটা পার্টিসিপেন্ট আরো অ্যাডিশনালি 1 থেকে 1.5 ঘন্টা নিজেদের ভেতরে প্র্যাকটিস করুক। তার জন্য আমরা কিছু ডেডিকেটেড সেশন অ্যারেঞ্জ করি, এবং অনলাইনে যেন তারা ফার্দার ডিসকাশন করতে পারে নিজেদের স্কিল বা টেস্ট পারপাসে। সেটার জন্য আমরা ডেডিকেটেড জুম মিটিং লিঙ্কগুলো প্রোভাইড করি, যেন পার্টিসিপেন্টরা নিজেদের অফ টাইমে রাতের বেলা বসে প্র্যাকটিস করতে পারে এবং শার্প করতে পারে। আর থার্ড অফ অল, আমরা এই টেকনিক্যাল কোর্সের সাথে 3টা ফ্রি মক টেস্ট দিয়ে থাকি যারা আর কি এই কোর্সগুলোতে অ্যাটেন্ড করে, যেন তারা আলটিমেটলি মেইন যে আইএলটিএস এক্সামটা আসবে সেটার পূর্বেই তার এক্সপেক্টেড স্কোরটা কেমন আসতে পারে সে সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া পেয়ে যায় আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান যারা আজকে বেসিক্যালি এই সেশনটাতে অ্যাটেন্ড করেছে আর কি। আর এই রিলেটেড যদি কোনো প্রয়োজন বা হেল্পের দরকার হয় তাহলে আমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই চলে। আমাদের ফেসবুক পেজে ইমেল অ্যাড্রেস এবং আহ, আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়া আছে। থ্যাংক ইউ, আমরা এখানে আর কি মনে হয় সেশনটা ক্লোজ করবো আর কি। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর একটি স্পিচ দেওয়ার জন্য। তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো মানে আপনারা হয়তো হচ্ছে লাস্ট আমাদের যে ফিজিক্যাল সেশনটা সেটা আসলে মিস করেছেন। তো এছাড়াও আমাদের এই বিউবিটি ট্যাফের যে আইএলটিএস প্রিপারেশন যে কোর্সটা, এটা বেসিক্যালি হচ্ছে আপনাদের বিউবিটির 4th ফ্লোরে ল্যাঙ্গুয়েজ যে ল্যাবটা আছে সেখানে হয় আর কি। তো লাস্ট যে বা মক টেস্টটা ছিল এবং আমাদের যে হচ্ছে ওয়ার্কশপটা ছিল, এই ওয়ার্কশপটার ভিডিওটা আমি আরো একবার আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। অ্যান্ড ইনশাল্লাহ আমরা সামনে এই ধরনের আরো মক টেস্টের অ্যারেঞ্জ আমরা ইনশাল্লাহ করব। আহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাদের ফেসবুক পেজে নক করবেন, এবং আমাদের ফেসবুকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে আমাদেরকে মেসেজ করে বিস্তারিত সকল